প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পৃষ্ঠা 61 এইখান থেকে পাঠ 12-13 পড়াবো। লেখা আছে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। তাহলে আমরা একটু গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ি। দেখো যে মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। তার মানে ইম্পর্টেন্ট কিন্তু লাইনটা। তার মানে মৌলিক পদার্থের ধর্ম মূলত কার উপর নির্ভর করে? তোমার ইলেকট্রন বিন্যাসের উপর। এমসিকিউতে আসতে পারে যে ইলেকট্রন বিন্যাসের উপর, লাইনটা ইম্পর্টেন্ট। তারপর বলছে এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা আদানযুক্ত হয়। এখানে লেখা আছে কি, একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, যদি ঠিক সেই কয়টি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। এর মানে কি? এর মানে আমি একটু বুঝাচ্ছি। তাহলে তোমার এইখানে দেখো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে এই হাইড্রোজেনের এই মৌলটার যদি তুমি ডায়াগ্রাম অঙ্কন করো তাহলে ডায়াগ্রামটা এরকম হবে। এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এটা হলো 1 নাম্বার কক্ষপথ। এটা ধরো হাইড্রোজেনের অঙ্কন করতেছি। এখন দেখো, তো এই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো যে এইটার ইলেকট্রন কয়টা? পারমাণবিক সংখ্যা যেহেতু 1, ইলেকট্রন একটা, তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? একটা। একইভাবে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। আমি যদি হিলিয়ামের ডায়াগ্রামটা অঙ্কন করি, এটা হিলিয়ামের জন্য, এটা হিলিয়াম পরমাণুর ডায়াগ্রাম। সো এইটার হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে ওর ইলেকট্রন 2টা, তার মানে এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে। সো এখন চিন্তা করো যে, আর এটা নিউক্লিয়াস। এখন চিন্তা করো যে আমরা জানি যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি। আমরা জানি যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 1, তার মানে ওর একটা ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে, একটা ইলেকট্রন এইখানে আমি বসাইছি। আবার হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে, এই জন্য আমি ওর কক্ষপথে 2টা ইলেকট্রন বসাইছি। আর এই প্রথম কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে 2টা, হিলিয়ামের কিন্তু কক্ষপথে 2টা ইলেকট্রনই আছে। তার মানে এই কক্ষপথটা হলো তোমার কি? পূর্ণ। আশা করি বুঝতে পারছো। এই কথাটাই এইখানে বলছে যে একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, যদি ঠিক সেই কয়টি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। তোমার এইখানে হিলিয়ামের কক্ষপথই একটা কক্ষপথে বা প্রথম কক্ষপথে এটা 2টা ইলেকট্রন দিয়ে পূর্ণ আছে। আশা করি এটা বুঝছো। এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়, মানে যদি তোমার ইলেকট্রন দ্বারা কক্ষপথ পূর্ণ থাকে তাহলে ওই পরমাণুটা নিষ্ক্রিয় হয়। যেমন হিলিয়াম পরমাণুতে, আমি যা বুঝাইছি ওইটাই বলতেছে, যেমন হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে, যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে সেহেতু হিলিয়াম পরমাণু বেশ নিষ্ক্রিয় এবং সেই সাথে স্থিতিশীল। প্রতিটি পরমাণু এরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে কি হবে? ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে সর্বাধিক স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় থাকতে চায়। যেমন সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। আচ্ছা, আমরা সোডিয়ামের চিত্রটা যদি অঙ্কন করি, সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে এনে হইল সোডিয়াম। আচ্ছা ধরো এটা হইলো নিউক্লিয়াস সোডিয়ামেরটা, এটা হইলো প্রথম কক্ষপথ। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 11। কত? 11। এই যে পারমাণবিক সংখ্যা, তার মানে 11টা ইলেকট্রন আছে সোডিয়ামে। সো প্রথম কক্ষপথে আমরা জানি 2টা থাকে, তাহলে এখানে 2টা দিলাম। তাহলে 2টা, যেহেতু ইলেকট্রন আরও আছে তার মানে আরেকটা কক্ষপথ দিতে হবে, আরেকটা কক্ষপথ দিলাম। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে তোমার কয়টা থাকে? 8টা। আমরা যে সূত্র দিয়ে পড়ছিলাম 2n² 2 ইন্টু দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মান 2, তাহলে 2 স্কয়ার কত? 4, 4 দিয়ে 8, তার মানে 8টা। তাহলে এখানে 8টা দিতে হবে দ্বিতীয় কক্ষপথে। এই 2টা ইলেকট্রন জোড়ায় থাকে, এই জন্য 2টা দিয়ে দিতেছি। আর তোমার প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টাই আছে, এই জন্য 2 জায়গায় দিতে হবে এটা।
এই মোট কয়টা হইল 8টা, 2 2 4 6 8। এখন এই কক্ষপথে আর ইলেকট্রন দেয়া যাবে না, কারণ সর্বোচ্চ থাকতে পারে দ্বিতীয় কক্ষপথে কিন্তু 8টা। প্রথম কক্ষপথে দুইটা দিছি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা আছে, কিন্তু ইলেকট্রন কয়টা? সোডিয়ামের 11টা। তাহলে আরেকটা কক্ষপথ দিতে হবে, যেহেতু ইলেকট্রন আরো আছে। তৃতীয় কক্ষপথ দিলাম, দিয়ে তৃতীয় কক্ষপথে এই যে আরেকটা দিলাম। তাহলে এখন দেখো যে সোডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে থাকে 1টা। এই কথাটাই এখানে বলছে যে সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে, এগুলার নাম কিন্তু শক্তি স্তর বলা যায়, যে বৃত্তাকার কক্ষপথগুলা শক্তি স্তর, শেল, অরবিট, ঠিক আছে, বলা যায়। তাহলে সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। এটি কি সর্বাধিক, দেখো তারপর করি, এটি কি সর্বাধিক স্থিতিশীল অবস্থা? এটা বলছে যে এটা কি সর্বাধিক স্থিতিশীল? নিশ্চয়ই না। কারণ কি? কারণ তুমি দেখো যে স্থিতিশীল কখন হয়? যখন তোমার দেখো, যখন কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তখন স্থিতিশীল হয়। ইলেকট্রন দ্বারা এটা কখন পূর্ণ হবে? যখন তৃতীয় শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2n স্কোয়ার। এর মানে তৃতীয় শক্তি স্তরে n এর মান 3, তাহলে 3 স্কোয়ার 9 আর 2 গুণ করলে কত হয়? 18 হয়। সো 18টা থাকতে পারে। যদি এইখানে তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন আসে তখন এটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, কিন্তু আছে কয়টা? মাত্র 1টা আছে, তার মানে এটা স্থিতিশীল না। তাহলে তৃতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন থাকায় এটি বেশ সক্রিয় এবং খুব স্থিতিশীল নয়। কিভাবে এটি স্থিতিশীলতা অর্জন করতে পারে? তাহলে প্রশ্ন জানতে চাই যে কিভাবে অর্জন হবে। দেখো আমরা পড়ি, সোডিয়াম পরমাণু যদি 1টি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে, তাহলে সোডিয়াম পরমাণুতে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। এটি একটি স্থিতিশীল অবস্থা। মানে তোমার যখনই এই ইলেকট্রনটা আরেকটা পরমাণুকে দিয়ে দিবে সোডিয়াম, তখন কি হবে? তখন এই ইলেকট্রনটা এই কক্ষপথে আর থাকবে না। তাহলে এই কক্ষপথটার আর কি এটার প্রয়োজন নাই, তখন এই 2টা কক্ষপথ থাকবে। তার মানে এইরকম হবে যে সোডিয়ামের ক্ষেত্রে ধরো একটা ইলেকট্রন কোনো আরেকটা পরমাণুকে দিয়ে দিছে, তখন সোডিয়ামের ইলেকট্রনের তোমার ডায়াগ্রামটা এরকম হবে, ইলেকট্রন বিন্যাসের যে চিত্রটা এরকম হবে। তোমার তৃতীয় কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অন্য পরমাণুকে দিয়ে দিল ধরো, তাহলে এই ইলেকট্রন তার এখানে থাকতেছে না, তার মানে এই কক্ষপথ তো দরকার নেই, তার মানে কক্ষপথ হয় 2টা। তার মানে এইটাই হলো দ্বিতীয় কক্ষপথই হলো সর্বশেষ কক্ষপথ। এইটার মধ্যে আমরা জানি যে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি, আর এইখানে সোডিয়ামের ক্ষেত্রে 8টাই আছে, তার মানে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এইটা হলো স্থিতিশীল অবস্থা। এইটাই যে সোডিয়াম যদি দেখো যে একটি ইলেকট্রন বর্জন করে বা হারিয়ে নিজে কিছুটা পরিবর্তিত হয়ে যায়, এটাই হলো স্থিতিশীল অবস্থা। এই যে এটা বলছে যে এই যেখানে সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে, তাহলে সোডিয়াম পরমাণুতে প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। এটি একটি স্থিতিশীল অবস্থা। তবে একটি ইলেকট্রন বর্জন করে বা হারিয়ে নিজে কিছুটা পরিবর্তিত হয়ে যায়। তোমরা জানো পরমাণু আধান নিরপেক্ষ, কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে কি আধান নিরপেক্ষ থাকে? না, থাকে না। একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর আধান নিরপেক্ষ নয়, আধানযুক্ত হয়েছে। এর মানে তোমার সোডিয়ামে তোমার ইলেকট্রন আছে কয়টা? সোডিয়াম তোমার আছে হইল 11টা, কিন্তু একটা ইলেকট্রন যখন দিয়ে দিবে তখন এইটার এইরকম হয়ে যাবে যে সোডিয়াম ইলেকট্রন কি করলো? ত্যাগ করলো। যে একটা ইলেকট্রন ত্যাগ কইরা কি, তার মানে এই পাশে তোমার লিখতে হবে সোডিয়াম প্লাস। এই যে আধান যুক্ত হয়ে গেল, এই যে প্লাস চিহ্ন যুক্ত হয়ে গেল, এর মানে তোমার এইখান থেকে যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, সোডিয়াম প্লাস হয়েছে। ঠিক আছে? তোমার যখনই তোমার মৌল 2টা ইলেকট্রন থাকবে, ধরো ম্যাগনেসিয়াম, Mg ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, ধরো ও 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ও 2টা ইলেকট্রন কি করলো? ত্যাগ করলো। তার মানে এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। ঠিক আছে? এরকম মানে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে ওইটার উপরে ততটা তোমার আদান দিতে হবে, তোমার চিহ্ন আসবে। ঠিক আছে? এইটাই এরকম আদান যুক্ত হয়ে যায়। কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে এরকম ধনাত্মক আদান যুক্ত হয়ে যায়। ঠিক আছে? এটা এখানে বলছে যে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে
কি আদান নিরপেক্ষ থাকে, মানে এখন তো তোমার স্বাভাবিক অবস্থা এখানে তো কোনো আদান নাই, সোডিয়ামের এখানে কোনো আদান নাই, আদান বা চার্জ শূন্য, কিন্তু যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন আদান আসবে, এরকম প্লাস চিহ্ন যুক্ত আসবে, এই যে সোডিয়াম প্লাস, এর মানে এখানে সোডিয়ামে ইলেকট্রন আছে 10টা, কারণ আছে তোমার সর্বমোট ইলেকট্রন থাকে 11টা, কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য একটা প্লাস আসছে, এর মানে বুঝতে হবে ইলেকট্রন আছে 10টা, এরকম মানে আদান যুক্ত হয়ে যায়। যে একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর আদান নিরপেক্ষ নেই, আদান যুক্ত হয়েছে, এরকম আদানযুক্ত পরমাণুকে বলে আয়ন। তার মানে এই যে সোডিয়াম প্লাস, এটাকে তুমি বলবা কি, এটা কি আয়ন। যে আয়নের ধনাত্মক আদান আছে তাকে ক্যাটায়ন বলে। তার মানে এই যে এইখানে তোমার সোডিয়ামের উপর প্লাস আছে, তার মানে এটা কি ক্যাটায়ন, এটা কি ক্যাটায়ন। ক্যাটায়নকে বলে, এটা যে আয়নের ধনাত্মক আদান আছে তাকে ক্যাটায়ন বলে। এটা ভালো করে পড়ো। তাহলে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারানোর পর ক্যাটায়নে পরিণত হয়েছে। এখন দেখো, এবার আরেকটি উদাহরণ দেখা যাক। ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2 7 এটি সর্বাধিক স্থিতিশীল অবস্থা নিশ্চয়ই না। আচ্ছা, সোডিয়াম এখানে কি লিখছে ফ্লোরিন। আচ্ছা, আমরা ফ্লোরিনের ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে বুঝতে পারবা। দেখো ফ্লোরিনের যদি আমি ডায়াগ্রামটা অঙ্কন করি, দেখো ফ্লোরিন এটা হলো নিউক্লিয়াস, এটা হলো প্রথম কক্ষপথ, ঠিক আছে। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, তোমরা সবাই জানো 2টা। আর ফ্লোরিনের মোট ইলেকট্রন কিন্তু কয়টা? 9টা। ফ্লোরিন 9টা, তার মানে আরো ইলেকট্রন আছে, তাহলে দ্বিতীয় কক্ষপথ দিতে হবে। তাহলে এই কক্ষপথে কয়টা থাকবে? এই কক্ষপথ থাকবে আরো 7টা, তাহলে 2 হলো 4, হলো 6, এই হলো 1, 7। তাহলে এই হলো ফ্লোরিনের কক্ষপথ, মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথ থাকে কয়টা? 7টা। এটা এখানে বলছে যে ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 2 7। তারপরে এটি কি সর্বাধিক স্থিতিশীল অবস্থা? নিশ্চয়ই না। কারণ দেখো, কারণ দ্বিতীয় কক্ষপথে আমরা জানি যে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা? 8টা, সর্বোচ্চ থাকতে পারে 8টা, কিন্তু এখানে আছে কয়টা? 7টা। তার মানে এটা কিন্তু স্থিতিশীল না, স্থিতিশীল না। এখন দেখো, নিশ্চয়ই না, কারণ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন নেই, ঠিক আছে। মানে থাকার কথা তোমার যদি 8টি থাকতো তাহলে স্থিতিশীল থাকতো, যেহেতু 8টা নাই এই জন্য। তাহলে সর্বাধিক স্থিতিশীল অবস্থায় যেতে চাইলে ফ্লোরিন পরমাণুকে কি করতে হবে? এটি কি সোডিয়াম পরমাণুকে ইলেকট্রন অন্যকে দিয়ে দিবে? সোডিয়াম যেমন শেষ কক্ষপথে একটা ছিল, এই একটা ইলেকট্রন কি করছিল? অন্য পরমাণুকে দিয়ে দিছিল, কিন্তু এইখানে ইলেকট্রন 7টা ইলেকট্রন দেয়া কিন্তু সম্ভব না, একসাথে 7 ইলেকট্রন দেওয়া সম্ভব না, এই কথাই বলছে। 7 ইলেকট্রন দেওয়া বেশ কঠিন। বরং ফ্লোরিন পরমাণু যদি 1টি ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে তাহলে এটি আরো স্থিতিশীল হতে পারে, কারণ তখন এটির দ্বিতীয় শক্তি 8টি ইলেকট্রন থাকবে। তুমি দেখো এখানে আছে 7টা, আর একটা ইলেকট্রন যদি আমি এখানে সোডিয়াম পরমাণু কোথাও থেকে আনে, কোনো পরমাণু থেকে সোডিয়াম পরমাণুর মধ্যে চলে আসে, তখন কিন্তু এটা স্থিতিশীল হয়ে যাবে, তখন ইলেকট্রন হবে কিন্তু 8টা, এটাই বলছে। আচ্ছা, ফ্লোরিন পরমাণু যদি 1টি ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে তাহলে এটি আরো স্থিতিশীল হতে পারে, কারণ তখন এটির দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। দেখা যাক, 1টি ইলেকট্রন যদি কারো কাছ থেকে পায় তাহলে এটি কি আর আদান নিরপেক্ষ থাকে না, আদানযুক্ত হয়ে যায়। মানে তোমার ফ্লোরিন, এইখানে ফ্লোরিনের মধ্যে যদি 1টা ইলেকট্রন যোগ হয়, ইলেকট্রনের চার্জ তো ঋণাত্মক, এই জন্য নেগেটিভ চিহ্ন, তাহলে এটা কিন্তু হয়ে যাবে ফ্লোরিন। আমরা কি জানি, ইলেকট্রন ত্যাগ করলে তোমার প্লাস চিহ্ন আসে, ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু মাইনাস চিহ্ন আসবে। ফ্লোরিন একটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে, একটা মাইনাস আসবে। যদি 2টা, তাহলে এখানে মাইনাসের পরে 2 লিখতাম, তাহলে -2 লিখতাম, 1 লেখার প্রয়োজন নেই। সো তার মানে ফ্লোরিন তোমার আদান যুক্ত হয়ে যায়, এটাকে বলা হয় তোমার ধনাত্মক আদান যখন হয় ওইটাকে আমরা বলি ক্যাটায়ন, আর ঋণাত্মক আদান হইলে ওইটাকে আমরা বলি অ্যানায়ন। তার মানে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে, এটাকে আমি পড়ি। দেখো, ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক আদান যুক্ত হয়েছে, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এরকম ঋণাত্মক আদান যুক্ত আয়নকে অ্যানায়ন বলে। ওকে, ভালো করে মনে রাখো, ঋণাত্মক আদানযুক্ত আয়নকে অ্যানায়ন বলে, এমসিকিউতে আসতে পারে এগুলা। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়, এটা আমরা দেখলাম। 2টি পরমাণুর মধ্যে যেটি ইলেকট্রন বর্জন করে সেটি ক্যাটায়নে
বা ধনাত্মক আয়নে এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। মানে তুমি ইলেকট্রন যখন গ্রহণ করে তার মানে ওইটা অ্যানায়নে পরিণত হয়। আর ইলেকট্রন আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখছিলাম যে ইলেকট্রন কি করে, ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে এটা সোডিয়াম প্লাসে পরিণত হয়, এর মানে কি ক্যাটায়নে পরিণত হয়। এটা হলো অ্যানায়ন আর এটা হলো কি ক্যাটায়ন। প্লাস চিহ্নযুক্ত হলো এটাকে আমরা বলি ক্যাটায়ন, ঋণাত্মক চিহ্নযুক্ত হলো এটাকে আমরা বলি অ্যানায়ন। এটা বলে আদান, এগুলো কি বলে আদান বা চার্জ, এগুলো আদান বা চার্জ। ঠিক আছে, এই যে ক্যাটায়নে বা ধনাত্মক আয়নে এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি অ্যানায়নে বা অ্যানায়নে পরিণত হয়। ফলে তাদের মধ্যে একটি বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। তারা একে অন্যের কাছে আসলে ইলেকট্রন সজ্জা পূর্ণ বিন্যাসের মাধ্যমে পরস্পরের সাথে বন্ধন আবদ্ধ হয়। এভাবে দুইটি বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ তৈরি হয়। এ সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে আরো জানবে। ওই যে এটাই এখানে যে দেখানো হয়েছে যে সোডিয়াম, দেখো এই যে সোডিয়াম, এইটা এভাবে না লিখে তুমি এইভাবেও লিখতে পারো যে সোডিয়াম লেখার পরে তুমি এই পাশে সোডিয়াম প্লাস লিখলা, এইখানে মাইনাস ইলেকট্রন যে কথা, এটা যদি আমি এই পাশে প্লাস দিয়ে লিখি ওইটা একই কথা। ওকে, ঠিক আছে। আবার এইখানে এই যে যেমন ফ্লোরিনের ক্ষেত্রে এটা লিখছি যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, এইভাবেও লিখতে পারি আমরা যে ফ্লোরিন এখানে যেভাবে লিখছি প্লাস ইলেকট্রন, এটা তো এইভাবে লিখছি, ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। ওকে, এইভাবে। তাহলে এখানে সোডিয়াম আর ফ্লোরিন, সোডিয়াম ফ্লোরাইড, আর এই পাশে সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস বা NaF, সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস বা সোডিয়াম ফ্লোরাইড। তুমি চার্জ ছাড়া যদি লেখো তাহলে এইরকম হয়, সোডিয়াম ফ্লোরাইড। ওকে, সো এই ছিল তোমার আজকের আলোচনা। এরপরে আমরা পরবর্তী অংশ আলোচনা করব। ধন্যবাদ সকলকে।